আচ্ছা, আধুনিক প্রেম নিয়ে আমাদের যা ধারণা সেটা কি আসলেই ঠিক? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই খতিয়ে দেখব। এমন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো যা আমাদের প্রচলিত ধারণাকে একেবারে নাড়িয়ে দিতে পারে। চলুন এই উৎসের তথ্যের গভীরে যাওয়া যাক। শুরুতেই একটা প্রশ্ন, আর প্রশ্নটা বেশ চমকে দেওয়ার মতো। এটা কি সত্যিই যে প্রায় 40% প্রেমিক প্রেমিকার মধ্যে ঘনিষ্ঠ শারীরিক সম্পর্ক থাকে? ভাবুন তো, এই সোর্সের মতে এই সংখ্যাটা শুধু সত্যি হতেই পারে না, বরং এটা নাকি আধুনিক সম্পর্কের একটা বাস্তব চিত্র। আর এখান থেকেই নাকি এক গভীর সমস্যার শুরু। তো চলুন আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম বিষয় আধুনিক প্রেমের একটি সমালোচনা। এখানে আমরা দেখব সাধারণ যে ধারণাগুলো আছে তার বিরুদ্ধে লেখকের যুক্তিগুলো ঠিক কি কি। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, লেখক এখানে দুটো জিনিসকে একেবারে আলাদা করে ফেলেছেন। একটা হলো মোহ আর অন্যটা হলো প্রেম। তার মতে আমরা যেটাকে প্রায় প্রেম বলে চালাই সেটা আসলে প্রেমই না, ওটা হলো এক ধরনের স্বার্থপর মোহ। মানে যা শুধু নিতে চায় কিন্তু দিতে জানে না। আর এই যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শব্দগুলো ব্যবহার করি, লেখকের মতে এগুলো নাকি পুরোপুরি অর্থহীন সস্তা শব্দ। তিনি মনে করেন এই লেবেলগুলো আসলে ওই মোহকে ঢাকার জন্য একটা বাহানা ছাড়া আর কিছুই না। ব্যাপারটা কিন্তু শুধু শব্দ নিয়ে নয়। লেখকের মতে এই যে আমরা মোহকে প্রেম বলে ভুল করছি, এর কারণেই নাকি জীবনে এত দুঃখ, এত অশান্তি আসে। মানে এটাকে তিনি ব্যক্তিগত কষ্ট আর সামাজিক অস্থিরতার একটা বড় কারণ হিসেবে দেখছেন। আচ্ছা, তাহলে এই ভুল ধারণার ফলটা কি দাঁড়ায়? চলুন পরের অংশে যাওয়া যাক। এখানে বলা হচ্ছে এর পরিণতি নিয়ে আর দেওয়া হয়েছে কিছু সতর্কতা। এখানে খুব কঠিন একটা ভাষা ব্যবহার করেছেন। বলছেন শারীরিক সম্পর্কের পর সে তাকে ছেঁড়া ন্যাকড়ার মতো পরিত্যাগ করে। মানে তার মতে এর ফলে নারীরা অসুখী হয় এবং সমাজে তাদের উপর আর বিশ্বাস রাখা হয় না। বেশ শক্তিশালী একটা চিত্রকল্প, তাই না? তার এই যুক্তিকে সাপোর্ট করার জন্য লেখক পশ্চিমের একটা ডেটা তুলে ধরেছেন, যদিও এটা ১৯৮০ দশকের, মানে বেশ পুরনো। ডেটাটা বলছে যে কাপলরা ডেট করে বিয়ে করে তাদের মধ্যে নাকি ডিভোর্সের হার প্রায় ৯০%। লেখকের যুক্তি হল এটা প্রমাণ করে যে এই ধরনের খোলামেলা সম্পর্ক আসলে টেকে না, সুখ নিয়ে আসে না। তো আধুনিক প্রেম যদি একটা ভুল ধারণা হয়, তাহলে লেখকের চোখে আসল জিনিসটাকে চলুন তার আদর্শটা একবার দেখে নেওয়া যাক। তিনি প্রকৃত প্রেমকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। এখানেই লেখকের মূল কথাটা লুকিয়ে আছে। তার মতে প্রকৃত প্রেম হল একটি নিঃস্বার্থ শক্তি যা কেবল দিতে জানে। মানে এটা এমন একটা ইচ্ছা যেখানে প্রিয়জনের খুশির জন্য সবকিছু ছেড়ে দেওয়া যায়, বিনিময় কিচ্ছু না চেয়ে, একেবারে নিঃস্বার্থ একটা ব্যাপার। লেখক এখানে ভালোবাসার একটা পরীক্ষাও বাতলে দিয়েছেন। ভাবুন তো, কেউ তার সঙ্গীকে অন্য কারো সাথে দেখছে, তার কি প্রতিক্রিয়া হবে? যদি রাগ হয়, হিংসা হয়, তাহলে লেখকের মতে ওটা প্রেম নয়, ওটা হলো এক ধরনের নষ্টামি। তিনি এই শব্দটাই ব্যবহার করেছেন, যার মানে দাঁড়ায় এক ধরনের চারিত্রিক নিচুতা। এর মানেটা আরও গভীর। লেখক দাবি করছেন যে সত্যি ভালোবাসে সে তার প্রিয়জনকে সুখী দেখতে চাইবে, তা সে অন্য কারোর সাথেই হোক না কেন। মানে নিজের চেয়েও প্রিয়জনের সুখটাই বড়, কোনো শর্ত ছাড়াই। তাহলে আমরা লেখকের পুরো যুক্তির একেবারে কেন্দ্রে চলে এসেছি। এখানকার মূল দ্বন্দ্বটা কি? চাওয়া বনাম দেওয়া। একদম সহজ করে বললে, লেখকের মতে সম্পর্কের সব অশান্তির মূলে আছে একটাই জিনিস: মানুষ প্রেম থেকে কিছু পেতে চায়, প্রেমে কিছু দিতে চায় না। এই যে একটা লেনদেনের মানসিকতা, এটাই নাকি সব সমস্যার গোড়া। তাহলে পুরো আলোচনাটা শেষে আমাদের সামনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়: প্রেম কি আসলেই একটা নিঃস্বার্থ ত্যাগ যেখানে শুধু দিয়েই যেতে হবে, নাকি এটা পারস্পরিক চাওয়া পাওয়ার একটা সুন্দর ভারসাম্য? এই সোর্স আমাদের একটা নির্দিষ্ট উত্তর দেয়, কিন্তু আসল উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।